এখনো 48 ঘন্টাও হয়নি ইরানের প্রেসিডেন্টের কপ্টার দুর্ঘটনায় মৃত্যু। ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় 48 ঘন্টা না হলেও ঘটনার 48 ডিগ্রির বেশি পারদ চড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। গোটা বিশ্বে এই নিয়ে এই মুহূর্তে জোর চর্চা। তাই জিরো আওয়ারে আপনাদের সামনে আজ নিয়ে আসবো ইরানের রাষ্ট্রপ্রধানের প্রেসিডেন্টের মৃত্যুর পর, কপ্টার দুর্ঘটনায় মৃত্যুর পর আবারও কি একটা যুদ্ধের আবহ। তার কারণ ইরান ইসরায়েলের কখনো ছায়াযুদ্ধ, কখনো রক্তক্ষয়ী আন্দোলন, বারংবার মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে এই সংগ্রামের ছবি আমরা দেখেছি। কিন্তু এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে কি কি প্রভাব পড়তে পারে? ভারতের সঙ্গে সদ্য ইরানের বন্দর চুক্তি, তার উপর কতখানি প্রভাব পড়তে পারে? ইরান ইসরায়েলের সম্পর্কের মধ্যে এই কপ্টার দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় কতটা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে আজ জিরো আওয়ারে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। একদমই তাই অভিক, এবং তুমি যেরকমটা বলছিলে, কারণ এই ইস্ট আজারবাইজান এলাকায় এই যে হেলিকপ্টার দুর্ঘটনায় যেখানে প্রয়াত হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, প্রয়াত হচ্ছেন সেদেশের বিদেশ মন্ত্রী আমির আব্দুল্লাহিন সহ মোট 9 জন। আর মঙ্গলবার রীতি মেনে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে রাইসির। কিন্তু প্রশ্ন উঠছে এই হামাস এবং ইসরায়েলের যুদ্ধ সঙ্গে ভারতের সঙ্গে তুমি যেরকমটা বলছিলে যে বন্দর চুক্তির আবহ, সব মিলিয়ে রাইসির মৃত্যুতে একাধিক প্রশ্ন। শুরুতে একটি প্রতিবেদনের নজর। দুর্ঘটনায় ইসলামিক রিপাবলিক অফ ইরানের রাষ্ট্রপতির মৃত্যু। দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি সহ 9 জনের মৃত্যু। মৃতদের তালিকায় আছেন সে দেশের বিদেশ মন্ত্রীও। তবে আজারবাইজান সীমানা ঘেঁষা এলাকায় হওয়া এই ঘটনা নিছকই দুর্ঘটনা না নাশকতা, উঠছে প্রশ্ন। আন্তর্জাতিক মহলে চর্চা ইসরায়েল গুপ্তচর সংস্থা মোসাদের ভূমিকা। যদিও এ যাবৎকাল মোসাদ শত্রু দেশের কোনো রাষ্ট্রনেতাকে হত্যা করেনি, তাদের হয় হাতে নয় ভাতে মেরেছে ইহুদি রাষ্ট্রের গুপ্তচর সংস্থা। এবার কপ্টার দুর্ঘটনায় কি সেই শত্রু দেশের গুপ্তচর বাহিনীর হাত? কারণ হামাস এবং লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহর পাশে দাঁড়াতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে অস্তিত্ব জানিয়েছে ইরান। একদা পারস্য রাষ্ট্রের সেই সক্রিয়তাকে সমালোচনার সুরে বিঁধেছে জেরুজালেম। বিশেষজ্ঞরা বলছেন লেবানন, সিরিয়া, ইরাক, মিশরের মতো দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে মদতের অভিযোগে কাঠগড়ায় উঠেছিল রাইসি প্রশাসন। কোনোভাবে কি ইরান ইসরায়েলের কাছে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল? প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল। এবার কি তাহলে রাইসির মৃত্যুতে পুরোপুরি পশ্চিম এশিয়ায় তৈরি হতে পারে যুদ্ধ পরিস্থিতি? বদলা নিতে ফের ইসরায়েলের উপর আক্রমণ করবে ইরান? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মনে এই প্রশ্ন যখন উঠছে, তখন ইরানের শীর্ষ নেতা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে মোহাম্মদ মোকবেরের নাম ঘোষণা করেছেন। তিনি কি রাইসির উত্তরসূরি? উঠছে প্রশ্ন। এই মুহূর্তে উপরাষ্ট্রপতি পদে রয়েছে মোহাম্মদ মোকবের। পূর্ণমেয়াদী রাষ্ট্রপতি হিসেবে তার উপর আস্থা রাখবেন কি খোমেনি? এদিকে ইন্দো ইরান কূটনৈতিক সম্পর্ক সর্বজনবিদিত। সম্প্রতি চাবাহার বন্দর চুক্তি সেই সম্পর্ককে আরো উচ্চতায় পৌঁছে দিয়েছে। ফলে ইরানের পাশে থাকার বার্তা দেওয়া ভারত একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে মঙ্গলবার। সমস্ত ভবনে অর্ধনমিত থাকছে ভারতের জাতীয় পতাকা। কয়েকদিন আগে ইরান ভারত বন্দর চুক্তি হয়েছে। এই চুক্তিতে উদ্বেগ বেড়েছে চীন, পাকিস্তান এবং আমেরিকার। রাইসির প্রয়াণ কি প্রভাব ফেলতে পারে বন্দর চুক্তিতে? অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে চীন পাকিস্তানের বোঝাপড়ার কি ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে তেহরান? পূর্ণ সময় প্রেসিডেন্ট হিসেবে রাইসির পদে যে বসুক, সেও কি হবেন ভারত মিত্র? এই প্রশ্নগুলো তুলছে কূটনৈতিক মহল। ক্যালকাটা নিউজ। একেবারে জিরো আওয়ারে কপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর নিয়েই আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তার কারণ দুর্ঘটনায় শুধু ইব্রাহিম রাইসি নয়, বিদেশ মন্ত্রী সহ 9 জনের মৃত্যু হয়েছে কপ্টার দুর্ঘটনায়। নাশকতা প্রশ্ন উঠছে। দুর্ঘটনা নাকি শত্রু দেশের গুপ্তচর বাহিনীর হাত? সন্দেহের তীর ইসরায়েল মোসাদের দিকে। রাইসির মৃত্যুতে তৈরি হতে পারে যুদ্ধ পরিস্থিতি। ফের ইসরায়েলের ওপর আক্রমণ করবে ইরান? একাধিক প্রশ্ন সামনে আসছে। আর একই সঙ্গে ভারতের অবস্থান, ভারতের সঙ্গে ইরানের চুক্তি, সব মিলিয়ে কথা বলবো। আর গত রবিবার রাতে তৎক্ষণাৎ এই খবর সিএনএ দর্শকদের সামনে তুলে ধরেছিলেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। এই মুহূর্তে বিস্তারিত জানাবেন এ বিষয় নিয়ে জিরো আওয়ারে আমরা আলোচনা করব। বিস্তারিত আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। সত্যজিৎ মুখোপাধ্যায় অপর স্টুডিও থেকে রয়েছেন। সত্যজিৎ, একেবারে শুরুতে আন্তর্জাতিক স্তরে ইরান ইসরায়েলের সংঘাত, মধ্যপ্রাচ্যের দুই দেশের এই পরিস্থিতি দীর্ঘকালীন এবং 2024-এর এপ্রিলেও জানিয়ে তুলকালাম হয়েছিল বিশ্ব। সেখানে হঠাৎ রাষ্ট্রপতির এই দুর্ঘটনায় মৃত্যু, প্রেসিডেন্টের মৃত্যু, কি কি সম্ভাবনা তৈরি করছে সত্যি?
একদম একটা বিষয় ভীষণ পরিষ্কার, কারণ রবিবার রাতে প্রথম সিএন আমরা এই খবর সম্প্রচার করি যে ইরানের যিনি প্রেসিডেন্ট নির্দিষ্টভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটা চপার দুর্ঘটনা ঘটেছে। ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গে সেই চপারে ছিলেন আমির আবদুল্লাহিন এবং একজন ধর্মগুরু ছিলেন এবং উত্তর আজারবাইজানের গভর্নর ছিলেন। এবং সেই খবর সম্প্রচারের সঙ্গে সঙ্গে এই আশঙ্কার কথাও আমরা তুলে ধরেছিলাম যে কিভাবে গোটা বিষয়টা হতে পারে বা কোন দিকে গোটা বিষয়টার পরিস্থিতি এগোতে পারে। তোমাকে বলে রাখার চেষ্টা করব যে তারপরে সেই খবরই কার্যত শিলমোহর দিয়ে পরবর্তী সময় দেখা গেল যে গোটা বিষয়টা কি ঘটেছে। একটা বিষয় ভীষণ পরিষ্কার, সেই বিষয়টি হলো যে এই দুর্ঘটনার পাশাপাশি অবশ্যই আমরা জানি যে রাষ্ট্রীয় শোক পালনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। একই ঘটনা তুমি অভিক বারে বারে যে তথ্য দর্শকদের জানাচ্ছ, 2006 সালে লেবাননকে ঘিরে যে সংঘর্ষ শুরু হয়েছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে, পরবর্তী সময় তা বিভিন্ন সময় বেড়েছে। উল্টো দিকে যে দেশের থেকে এই ঘটনাটি ঘটেছিল নির্দিষ্টভাবে, যেখান থেকে আসছিলেন ইব্রাহিম রাইসি, সেখানকার বাঁধ উদ্বোধন করেছিলেন, একাধিক সরকারি কর্মসূচির পর তিনি ফিরছিলেন, সেইখানের ক্ষেত্রে এই ছবিটা, অর্থাৎ সেই আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত মধুর দীর্ঘ সময় ধরে। ফলে একটা বিষয় খুব পরিষ্কার হচ্ছে যে যে দেশে গেছিলেন ইরানের প্রেসিডেন্ট, সে দেশের সঙ্গে আবার ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ভালো। এবং তোমাকে বলে রাখবো, সেই রাতে যখন আমরা খবর সম্প্রচার করি, প্রথম আমরা জানাচ্ছিলাম যে প্রথম আন্তর্জাতিক স্তরে ইসরায়েলের যারা নির্দিষ্টভাবে ইসরায়েলের তরফে যে গুপ্তচর সংস্থাটি আছে মোসাদ, ইসরায়েলের গুপ্তচর সংস্থা, তারা সর্বপ্রথম এক্স হ্যান্ডেলে জানিয়ে দিয়েছিল যে ইরানের প্রেসিডেন্ট আর নেই। এরপরই আন্তর্জাতিক মহলে যে কানাঘুষো শুরু হয়েছিল, তাহলে কি মোসাদ ঘাপটি বেড়ে বসেছিল একদম আজারবাইজানের ওই অংশে, এই তথ্য বারে বারে উঠে এসেছিল। এবং তোমাকে বলার চেষ্টা করব যে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্কের যে অবনমন, সেই অবনমনের পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে ভারতের এখানে অবস্থাটা একটা শাখের করাতের মতো। কারণ যে তথ্য তুমি দর্শকদের বলছিলে, চাবাহার যে বন্দর, চাবাহার বন্দরের ক্ষেত্রে নির্দিষ্টভাবে যে তথ্য আমরা জানতে পারছি যে এই বন্দরটি নতুন করে ভারত লিজে পেয়েছে 10 বছরের জন্য। এবং যেহেতু পাকিস্তানের সঙ্গে একদম খারাপ সম্পর্ক ভারতের বলে আন্তর্জাতিক মহল মনে করে, ফলে এই বন্দরটিকে ব্যবহার করেই ভারতবর্ষ নির্দিষ্টভাবে মধ্যপ্রাচ্যের কাজাকিস্তান, উজবেকিস্তান, আর্মেনিয়া সহ প্রচুর দেশ, যাদের সঙ্গে ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক এই মুহূর্তে চলছে বা চলবে আরও বিস্তৃতভাবে। এবং তার পাশাপাশি ইরানের থেকে, এই যে রাশিয়ার থেকে এই মুহূর্তে ভারতের যে পেট্রোলের দাম কিছুটা কমেছে, বা পেট্রোজাত পণ্য বা খুব কম দামে রাশিয়া থেকে যে তেল ভারত পাচ্ছে, সেটাও নির্দিষ্টভাবে রাশিয়া এবং ইরান এবং নির্দিষ্টভাবে ইন্ডিয়া, এই যে করিডর তৈরি হয়েছে, এই করিডরের মধ্য দিয়ে এই তেলটি আসে। ফলে দুটি ক্ষেত্রে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পার্সপেক্টিভ আমরা দেখছি। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখার চেষ্টা করব যে উল্টো দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মধুর ভারতবর্ষের, কারণ ইসরায়েলের সঙ্গে ভারতের ওষুধ সহ যে ইলেকট্রনিক গেজেটস আছে, অস্ত্র আছে, এই চুক্তিগুলো রয়েছে। ফলে এই দুটি ক্ষেত্রে ভারত একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবহার যদি ভারতের বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবসায়িক ক্ষতি হবে, ভারতবর্ষের যে পেট্রোপণ্যের মূল্য আরও বেড়ে যাবে এবং আমাদের অর্থাৎ আম আদমির জীবনে সেটা কিন্তু একটা সমস্যা হবে। এখান থেকে একটা বিষয়, যে চুক্তি সদ্য, যে চুক্তি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইব্রাহিম রাইসির এই দুর্ঘটনায়, মৃত্যুর ঘটনায় কি আয়াতুল্লাহ, সেদেশের প্রশাসনিক প্রধান, তিনি এই চুক্তির ক্ষেত্রে নয়া কোনো পদক্ষেপ, নয়া কোনো সিদ্ধান্তের অবতরণ করতে পারে, অবকাশ আছে এমন কোনো? দেখো, এখানে যে কোনো দেশ দেখবে তাদের ক্ষেত্রে তাদের পাশে কারা কারা দাঁড়াচ্ছে। কারণ আমেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক একেবারে অহিনুকুল সম্পর্ক। ফলে ইরানের তরফে যে যখন এই ঘটনাটি ঘটে, রোববার দিন বিকেলের কিছু পরে, যখন আজারবাইজান থেকে এই চপার, 3টি চপার ছিল তোমাকে বলে রাখবো, সেই 3টি চপারের মধ্যে প্রেসিডেন্টের চপারটি হার্ড ল্যান্ড করে এবং সেটা ক্র্যাশ হয়ে যায়। তারপরেই আয়াতুল্লাহ খোমেনি তিনি একটি জরুরি বৈঠক ডেকেছিলেন সেখানকার সমস্ত যারা সেনাবাহিনীর যারা টপ লেভেলের অফিসার আছেন তাদেরকে নিয়ে, এবং একই সঙ্গে নির্দিষ্টভাবে তোমাকে বলে রাখবো যে খোমেনির তরফে যারা সেখানকার সর্বোচ্চ ধর্মীয় গুরু,
তিনি যারা দেখবেন যে ইরানের এই ক্রাইসিসের সময় কারা কারা তার পাশে দাঁড়াচ্ছে। ভারতের ক্ষেত্রে ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে সুমধুর সম্পর্ক। ভারত জানে যে যদি এই বন্দর ব্যবহার ভারতের ক্ষেত্রে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অত্যন্ত সমস্যা হবে, ব্যবসায়িক সমস্যা হবে, এবং রাশিয়ার থেকে যে বিপুল পরিমাণ তেলটা ভারতবর্ষে আসছে সেই তেলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতবর্ষে যে সমস্ত সেক্টরে একটা মোটামুটি ভারসাম্য এই মুহূর্তে রয়েছে সেই ভারসাম্য নষ্ট হবে। এবং তোমাকে বলে রাখবো যে সম্ভাবনা আশঙ্কা বিভিন্ন অংশে করা হচ্ছে যে যুদ্ধ কি হতে পারে, কারণ প্রক্সি ওয়ার তো দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু এবার যেটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যেটা ইরানের যারা যে গোয়েন্দা সংস্থা আছে সেই গোয়েন্দা মইস, ওদের সাবাক থেকে এখন মইস হয়েছে, এই মইসের সঙ্গেও তোমার আয়াতুল্লাহ খোমেনি তিনি বৈঠক করেছেন, ফলে তারাও যথেষ্ট শক্তিশালী বলে বিভিন্ন অংশ মনে করে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে একটা প্রশ্ন রাখবো যে হামাস, তেহরান এই নিয়ে বারংবার আলোচনায়, যখনই রাষ্ট্রপ্রধানের প্রেসিডেন্টের এই দুর্ঘটনায় মৃত্যু হলো, ইসরায়েল তাদের তরফ থেকে কিন্তু একটা বিবৃতি দেওয়ার চেষ্টা হলো যে এর পেছনে নাশকতার কোনো বিষয় নেই, এবং একই সঙ্গে ইসরায়েলের আশঙ্কার আঁচ কি আরো বেড়ে গেল যে আবারও কোনো একটা পাল্টা আক্রমণ প্রতিঘাত আসতে পারে, তার জন্যই কি আন্তর্জাতিক মহলকে পাশে পাওয়ার একটা চেষ্টা, একই সঙ্গে ইরানের পাশে যেমন তুরস্ক থেকে শুরু করে রাশিয়া বা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, ইসরায়েলও কি সেই জায়গায় আন্তর্জাতিকভাবে এগিয়ে থাকার চেষ্টা করবে? দেখো, একটা বিষয় তোমাকে বলবো, তুমি যদি একটু ভালো করে দেখে নাও যে ভারতবর্ষে যেমন রয়েছে, যেমন আমেরিকায় তাদের গোয়েন্দা সংস্থা সিআইএ রয়েছে, কেজিবি প্রাক্তন ছিল রাশিয়ায়, সেই সমস্ত সংস্থাগুলো বা আইএসআই পাকিস্তানের ক্ষেত্রে রয়েছে, মোসাদ যেটা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, এরা যেমন গোয়েন্দা বা স্পাইং ব্যাপারটা করে, অনেকে মনে করেন এরা একটা আইডিওলজিক্যালি মোটিভেটেড হয়ে থাকে বা সেই মোটিভেশন ওদের মধ্যে রয়েছে। ফলে এই মোসাদকে বলা হচ্ছে কেন যে যখন নির্দিষ্ট করে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছি না অভিক, যেটা বিষয়ের জায়গা মোসাদের ক্ষেত্রে প্রথম মোসাদি টুইট করেছিল যে প্রেসিডেন্ট অফ ইরানের প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে। ফলে আন্তর্জাতিক দুনিয়া এটা অনেকে আশঙ্কা করছে যে মোসাদের একটা ভূমিকা থাকতে পারে, এবং মোসাদ তারা মনে করে যে সারা বিশ্বে ইসরায়েলের যারা শত্রু পক্ষ তাদেরকে ধীরে ধীরে নিকেশ করাটা মোসাদ তাদের কর্তব্য বলে মনে করে। ফলে এই যে ইসরায়েল এখন বিভিন্ন রাষ্ট্রকে কাছে পাওয়ার চেষ্টা করছে, এটা যেমন একটা ডিপ্লোম্যাটিক পদ্ধতি বা যেটাকে বলা হয় যে একটা আন্তর্জাতিক দৌত্য তারা চালাচ্ছেন, পাশাপাশি তাদের যে নির্দিষ্ট পদ্ধতি এবং পথ সেটাও তারা স্থির রেখেছেন, সেই জায়গাটা খুব একটা দিক ওদিক হচ্ছে না। ফলে মোসাদ যখন কোনো পদক্ষেপ বা কোনো রকম এই ধরনের কাউন্টার বাইটে যায় তখন মনে করা হয় যে সেটা তাদের একটা সিদ্ধান্ত নিয়ে বা চিন্তাভাবনা তারা এগোচ্ছে। আরও একটা যেটা বিষয় উঠে আসবে যে ইসরায়েলের সঙ্গে ইরানের এই সম্পর্কের অবলম্বন আজকে থেকে নয়, কারণ 1985 সাল থেকে এই সম্পর্কের অবলম্বন শুরু হয়েছে। লেবাননে 2006 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন উভয় দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল সেই সময় লেবাননকে ঘিরে, ফলে তার থেকে সম্পর্কের উন্নতি আর ঘটেনি। ফলে এই পর্বে এসে ইরান তাদের অস্তিত্বের জানান দিতে ইসরায়েলের উপর যদি আক্রমণ করে বসে তাহলে অবাক হওয়ার কিছু নেই, অন্তত আন্তর্জাতিক দুনিয়া সেটাই মনে করছে। একেবারে সত্যজি, সব থেকে বড় কথা, অর্থাৎ রাইসের মৃত্যুতে কি যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে? এবং তার সঙ্গে আরো একটা প্রশ্ন কিন্তু ওকে মারছে যে তাহলে ইরানের পরবর্তী প্রেসিডেন্টের নামের দৌড়েই বা কে রয়েছেন, কারা কারা রয়েছেন, সব মিলে সামগ্রিক কি পরিস্থিতি? অবশ্যই সত্যজি তোমাকে সঙ্গে রেখে, কিন্তু যে সম্ভাব্য প্রশ্নগুলো কিন্তু ওকে মারছে, কারণ ইব্রাহিম রাইসের মৃত্যুর পর ইরানের পরবর্তী প্রেসিডেন্ট তাহলে কে উঠে আসছে, কার নাম? তাহলে কি মোকবেরের নাম উঠে আসছে? এবং ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন মোহাম্মদ মোকবেরের। ইরানের প্রেসিডেন্টের প্রয়াণে ভারতে এখন রাষ্ট্রীয় শোক, আজকে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। আজ ভারত জুড়ে একদিনে রাষ্ট্রীয় শোক পালন, সমস্ত ভবনে অর্ধনমিত থাকছে ভারতের জাতীয় পতাকা। কয়েকদিন আগে ইরান এবং ভারত বন্দর চুক্তি হয়েছে, 10 বছরের জন্য সেই চুক্তি, এবং রাইসির প্রয়াণ প্রভাব ফেলতে পারে চুক্তিতে, এ প্রশ্ন কিন্তু আগেই তুলেছি আমরা। এবং নয়া প্রেসিডেন্টের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, কতটা মজবুত হবে, নতুন কি পথ তৈরি হতে পারে, এই প্রশ্নগুলো কিন্তু বড্ড বেশি এই মুহূর্তে প্রাসঙ্গিক। অভি, একেবারে সত্যজিৎ, এখান থেকে একটা বিষয় বোঝার চেষ্টা করি যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জায়গায় ভারতের সঙ্গে ইব্রাহিম রাইসি রেখেছিলেন, এবং সেটা আয়াতুল্লাহ নিজেও স্বীকার করেছেন এই মৃত্যুর পর যে তার বিভিন্ন ভূমিকা যা গোটা ইরানকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সদর্থক পদক্ষেপ করেছিল। মোকবের যদি উপরাষ্ট্রপতি পরবর্তী প্রেসিডেন্ট হন, এই চুক্তি থেকে শুরু করে যে ভাবে ভারত যে চুক্তিগুলি ইরানের সঙ্গে রাখার চেষ্টা বা ইচ্ছা প্রকাশ করেছে বা আগামী দিনে যে পরিকল্পনা রয়েছে তা কি মসৃণ থাকবে বলে সম্ভাবনা থাকছে?
দেখো, একটা বিষয় যে অবশ্যই যে একটা দেশের নির্দিষ্ট যে সিদ্ধান্ত থাকে, যে চুক্তি থাকে, সম্পর্ক থাকে, সেটা অবশ্যই একটা দেশের সামগ্রিক কালেকটিভ ডিসিশন হয়। ফলে এখানে সেই সিদ্ধান্ত পরিবর্তনের খুব একটা জায়গা নেই। তুমি দেখেছো পাকিস্তান পড়শি দেশ, যেখানে বারে বারেই প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের যে রাষ্ট্রীয় নীতি সেটার খুব একটা পরিবর্তন ঘটেনি। অন্তত ভারতবর্ষ তো বারে বারে তার জন্য রক্তাক্ত হয়েছে বলে বিভিন্ন অংশে অভিযোগ উঠেই আসে। ফলে ইরানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক দীর্ঘদিনের, সেই সম্পর্কের পরিবর্তনের কোনো আশু সম্ভাবনা তো দেখা যাচ্ছে না, আন্তর্জাতিক মহলও দেখছে না। এবং মোহাম্মদ মোকবের তিনি যেহেতু ডেপুটি হিসেবে কাজ করেছেন, তিনি ইব্রাহিম রাইসির একদম সহযোগী হিসেবে কাজ করেছেন। ফলে কাজের পদ্ধতি এবং আয়াতুল্লাহ খোমেনি তার নির্ধারিত পথ, এগুলোকেই তিনি মেনে চলবেন পরবর্তী ক্ষেত্রে, এবং আগামী 50 দিনের মধ্যেই ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেবেন। এটাই মোটামুটি ছবি হয়ে উঠে আসছে। কিন্তু যে বিষয়টা উঠে আসছে যে ইরানের যদি কোনো ক্রাইসিস হয়, ইরানের যদি কোনো সমস্যা হয়, বা ইসরায়েল এবং ইরান যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তার যে ইমিডিয়েট এফেক্ট অবশ্যই ভারতের উপর আসবে। কারণ আবারও বলবো যে ভারতবর্ষ অত্যন্ত সহজে যে ব্যবসাটা করতে পারতো, যার ফলে ভারতের অর্থনীতি শক্তপোক্ত হতো, প্রত্যেকটা আম জনতার সমৃদ্ধি করতো, সেই কারণে ভারত চেয়েছিল যে পাকিস্তানের একটা অংশকে ব্যবহার করতে। দেওয়া হয়নি, এনওসি দেওয়া হয়নি। ফলে বাধ্যই ইরানের চাবাহার বন্দরকে ভারত চুক্তিবদ্ধ হয়েছে। দ্বিতীয়বার চুক্তি হলো এটা নিয়ে আগামী 10 বছরের জন্য। এবং এই চুক্তির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের প্রচুর দেশ এবং অন্যান্য দেশের সঙ্গে ভারতবর্ষের যে বিস্তৃত ব্যবসা এই মুহূর্তে চলছে, যদি এক্ষেত্রে কোনো সমস্যা হয়, তাহলে বন্দর ব্যবহার বন্ধ হয়ে গেলে ভারতবর্ষের ক্ষেত্রে সমস্যাটা বাড়বে। উল্টো দিকে ইসরায়েলের ক্ষেত্রে ভারতের সম্পর্ক সেটাও মধুর। তুমি জানো যে যখন ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ হয়, প্রথম ভারত দাঁড়িয়েছিল ইসরায়েলের পাশে, এবং সেখানকার যে যাবতীয় ভারতবর্ষের যে ওষুধজাত পণ্য এবং যাবতীয় যে ইলেকট্রনিক গ্যাজেটস, মোবাইল ফোনস, প্রচুর কিছু যেগুলো ইসরায়েল থেকে সহায়তা পায়, তার পাশাপাশি অস্ত্র, এই সমস্ত বিষয়গুলো অনেকটাই পিছিয়ে যাবে। ফলে ইরান এবং ইসরায়েলের সম্পর্ক কোন দিকে এগোবে, তার উপর ভারতবর্ষের পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে, অন্তত এই সেক্টরগুলোর ক্ষেত্র থেকে। সেক্ষেত্রে যে কথা তুমি বলছিলে খুব গুরুত্বপূর্ণ, একদিকে ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে ওষুধ, যা ইসরায়েলের সঙ্গে একটা আমদানি রপ্তানি চুক্তিতে ভারত রয়েছে, অন্যদিকে ইরানের সঙ্গে এই তেল চুক্তি বা বন্দর চুক্তি দীর্ঘদিনের। সেক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ভারত কি পদক্ষেপ করতে পারে? দেখো, ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ভারতের যে মূল ব্যাপার থাকবে যে ইরানের সঙ্গে যে সম্পর্কটা রয়েছে, ইরান, কারণ তুমি জানো যে কিছুদিন আগেই সাম্প্রতিক সময়ে রাষ্ট্রসংঘে সেখানে ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, এবং সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য আমেরিকার সঙ্গে কিছুটা হলেও একটা সাময়িক বা আপেক্ষিক ক্ষেত্রে অবলম্বন হয়তো ঘটেছিল, বাট এই মুহূর্তে কিছুটা সেটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা সাউথ ব্লকের তরফে করা হয়েছে। এরকম যে ভারসাম্য, একটু এগিয়ে, একটু পিছিয়ে, একটু অন্যভাবে এই সম্পর্কগুলোকে এগোতে হয় বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন। ফলে ইরানের সঙ্গে ভারতবর্ষের যে নিবিড় সম্পর্ক, তুমি বুঝতেই পারছো যে ইব্রাহিম রাইসি সে দেশের প্রেসিডেন্টের প্রয়াণের পর এই রাষ্ট্রীয় শোক কতটা গুরুতর এবং গুরুগম্ভীর আমাদের সম্পর্ক ইরানের সঙ্গে। এবং ইরানের সহায়তায় ভারতবর্ষের যে লক্ষ্মী লাভ, সেই লক্ষ্মী লাভ হলে ভারতবর্ষের আখেরে আরও লাভজনক জায়গায় যাবে, ভারতীয় দ্বারাতে পয়সা আসবে, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। ফলে ইরানের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে হবে, শুধুমাত্র ইরান নয়, তার পার্শ্ববর্তী রাশিয়া। কারণ ভারতবর্ষ যে বিপুল পরিমাণ তেল এই মুহূর্তে অত্যন্ত কম পয়সায় তারা কিনছে এবং দেশে মজুত করছে, রাশিয়া থেকে সে তেল আসছে, এবং রাশিয়া, ইরান, ইন্ডিয়া এই করিডোরে তেলটা আসছে। ফলে এই বিষয়টা যেমন ভারতবর্ষকে মাথায় রাখতে হচ্ছে, একই সঙ্গে ভারতবর্ষের যে নির্দিষ্টভাবে অ্যান্টি স্কাড বা অ্যান্টি মিসাইল যে সিস্টেমগুলো তৈরি করা হচ্ছে, বা বিভিন্ন যে যুদ্ধ বা সমরাস্ত্রগুলো, সেগুলো আমরা ইসরায়েলের থেকে সহায়তা পেয়ে থাকি, এবং ড্রোন বা উন্নত ড্রোনগুলো ইসরায়েল থেকে আসে, ওষুধ আসে। ফলে ইসরায়েলের ক্ষেত্রেও সম্পর্ক অত্যন্ত মধুর। ফলে অত্যন্ত সংবেদনশীল বিষয়, কিন্তু সম্পর্ক উভয় দেশের সঙ্গে বজায় রাখার ক্ষেত্রে ভারতবর্ষ সক্রিয়। সাউথ ব্লক থেকে সেইভাবেই চিন্তাভাবনা করা হচ্ছে, নয়াদিল্লি সক্রিয় রয়েছে। ফলে গোটা বিষয়টাকে একদম ব্যালেন্স মোডে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই ব্যালেন্স মোডের থেকে যদি এই নাশকতারা ইব্রাহিম রাইসির মৃত্যুর পেছনে আবারও যদি ইরান ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি, যে সম্ভাবনা, যে ইঙ্গিত, যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিকভাবে, ইরান পাশে পাচ্ছে কোনো দেশকে, ইসরায়েল চেষ্টা করবে এই গোটা পরিস্থিতিকে সামাল দিতে। এই যুদ্ধ পরিস্থিতি হলে দেশের অবস্থান, ভারতের অবস্থান, সেক্ষেত্রে দাঁড়িয়ে ইরান ইসরায়েলের মধ্যে যদি আবারও এক বিরাট আকার ধারণ করে, সেক্ষেত্রে কি হতে পারে?
না দেখো, এই যুদ্ধ পরিস্থিতি হওয়ার তো সম্ভাবনা রয়েছে, কারণ এর আগেও ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ হয়েছে। 2006 লেবাননকে ঘিরে যুদ্ধ হয়েছিল, পরে বারে বারে প্রক্সি ওয়ার হয়েছে এবং সাম্প্রতিক সময়ে ইরানের তরফে ক্ষেপণাস্ত্র পৌঁছে গিয়েছিল একদম ইসরায়েলের আকাশে এবং ইসরায়েলের তরফেও পাল্টা প্রত্যাঘাত করা হয়েছিল। কিন্তু অভিক যেটা বিষয় হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই অংশের যে ছবিটা অত্যন্ত অন্যরকম ছবি, কারণ তুমি জানো আজারবাইজান তাকে প্রথম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি, এই ইসলামিক রাষ্ট্রটিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল ইসরায়েলের তরফে। আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক মধুর, আবার সৌদি বা এই অংশের রাষ্ট্রগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক খুব একটা মধুর নয়। তার অনেক ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো আমরা এই মুহূর্তে সরাসরি দেব না, বা দেওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা থাকতেও পারে। তবে মোটের উপর বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে আছে যে যুদ্ধ পরিস্থিতি হলেও সেটা খুব একটা কতটা এগোবে তা নিয়ে প্রশ্ন আছে। তবে আপাত যুদ্ধ হতেই পারে, দুটো দেশই শক্তিধর রাষ্ট্র, যদি যুদ্ধ পরিস্থিতি হয় সেক্ষেত্রে তার ইমিডিয়েট এফেক্ট চলে আসবে। একেবারে সত্যজিৎ, আমাদের সঙ্গে একটু থাকো, এবং সব থেকে বড় কথা যে সম্ভাবনার জায়গাটা তৈরি হয়েছে, আদৌ যুদ্ধ পরিস্থিতি সেটা হতে পারে কিনা, হলে তার প্রভাব কি হবে, ভারতের অবস্থান কি হতে পারে, আমরা সবটাই আলোচনা করছি। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজের 0 আওয়ারে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন। দেবাশিসবাবু, একটা বিষয় মানে জানার চেষ্টা করব যে এই যে ঘটনার পরেই ইব্রাহিম রাইসির প্রয়াণের পরেই প্রথম যে অফিসিয়াল টুইটটি এসেছিল মোসাদের তরফ থেকে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, সেইটার মধ্যে কোনো অঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে কি? মোসাদ ইসরায়েলের খুব শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা এবং সারা বিশ্ব মোসাদ সম্পর্কে যে ধারণা প্রদান করে সেটা মোটেও সুখকর নয়। অর্থাৎ সেটা খুব একটি বিপজ্জনক একটি গোয়েন্দা সংস্থা এবং তারা পারে না এমন কোনো কাজ নেই। এন্টায়ার ঠান্ডা যুদ্ধের সময় মোসাদ খুব সক্রিয় ছিল শ্রীলঙ্কা এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য জায়গায় এবং পশ্চিম এশিয়ায়, এবং মোসাদ এই ঘটনার সাথে জড়িত থাকতেও পারে, যদিও প্রমাণিত হয়নি। কারণ হচ্ছে ইরানের যে ভীতি ইসরায়েলের রাষ্ট্র এবং রাষ্ট্রনেতারা অনুভব করেছিল, সুতরাং মোসাদকে কাজে লাগিয়ে এরকম নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো অসম্ভব কিছু নয়। কারণ রাইসি যেভাবে ইসরায়েলের নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং সেই ক্ষেত্রে রাইসি যে কর্মকাণ্ড নেক্সট হতে যাচ্ছিল, অর্থাৎ ইসরায়েলকে সরাসরি আক্রমণ করা এবং মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে হামাস, আবু নাদাল এবং অন্যান্য গোষ্ঠীগুলো রয়েছে সেই গোষ্ঠীগুলোর মধ্য দিয়ে ইসরায়েলকে বিপাকে ফেলা। সুতরাং যদি রাইসিকে সরিয়ে দেওয়া যায় তাহলে তাদের যে পটেনশিয়াল যে এনিমি, সেই এনিমিকে সরিয়ে দেওয়া যাবে। সুতরাং এই ঘটনা যদি সত্যি মোসাদ ঘটিয়ে থাকে সেটা প্রমাণ সাপেক্ষ, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতি শুধু নয়, এন্টায়ার বিশ্ব রাজনীতিতে নতুন একটি সমীকরণ ঘটতে পারে। কারণ হচ্ছে বিগত কয়েক বছর ধরে ইরানের সাথে রাশিয়া এবং চায়নার যে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয়েছে, সেই সমীকরণের ভিত্তিতে রাশিয়া এবং চীনও কিন্তু ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদের বিপক্ষে যাবে। একটা প্রশ্ন আপনার কাছে আসবো যে ইরানের সঙ্গে বন্দর চুক্তির পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ এন্টার মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সঙ্গে লাভজনক ব্যবসা করছে, এই মুহূর্তে লক্ষ্মী লাভ হচ্ছে ভারতবর্ষের। ফলে ইরান গুরুত্বপূর্ণ, আবার ইসরায়েলও গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের অবস্থাটা ঠিক কোন জায়গায় হতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, 1991 সালের পরবর্তীকাল থেকে ইসরায়েলের সাথে আমাদের ক্ষেত্রে নয়, স্ট্র্যাটেজিক্যালিও খুব ঘনিষ্ঠ হয়েছে। প্রযুক্তিগত ক্ষেত্রে দু দেশের মধ্যে কোঅপারেশন রয়েছে। আমাদের 7 বিজনেস ট্রেডিং পার্টনার হচ্ছে ইসরায়েল। আর অন্যদিকে ইরান আমাদের বন্ধু রাষ্ট্র, শুধুমাত্র জ্বালানি সংকট মেটানোর জন্য নয়, তাদের সাথে আমাদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও আমরা ইরানের সাথে বন্ধুত্ব কন্টিনিউ করি এবং এই বন্ধুত্ব আরো মজবুত হয়েছে ছাবার বন্দর প্রতিষ্ঠার মধ্য দিয়ে। এবং কয়েকদিন আগে, গত সপ্তাহে, যেহেতু 10 বছরের জন্য ভারত সরকার ছাবার পোর্ট লিজে নিয়েছে, পরিচালনা করার দায়িত্বে নিয়েছে, সেহেতু এই অবস্থায় ভারতের যে একটা ব্যালেন্সড ফরেন পলিসি মেনটেন করা দরকার, সেটা কিন্তু সাউথ ব্লক করছে অলরেডি। ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করছে, ইরানের সাথে করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেশার সত্ত্বেও করবে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নজরে ইরান হচ্ছে একটা রোগ স্টেট, দুর্বৃত্ত রাষ্ট্র, এবং ইসরায়েল হচ্ছে বন্ধু দেশ। এই দুটোর সাথে সম্পর্ক মজবুত করবে এবং আগামী দিনে এই যে নতুন যে উপরাষ্ট্রপতি এখন রাষ্ট্রভার দায়িত্ব নিয়েছেন, এখন তিনি ভারতের প্রতি কি পদক্ষেপ নেবেন, কি দৃষ্টিকোণ গ্রহণ করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ।
কারণ ইরানের সাথে একটু আগে বললাম চীনের সম্পর্ক কিন্তু খুব ভালো। তো চীন যদি এই নতুন হবু রাষ্ট্রপতিকে ভারত বিরোধিতা উস্কায়, তাহলে কিন্তু ভারতের এই একটা নতুন চ্যালেঞ্জ হতে পারে। মানে আপনি বলতে চাইছেন যে পরবর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মুখাবারের সঙ্গে যদি চীনের সম্পর্ক ঘনিষ্ঠ হয়, তাহলে ভারতবর্ষের আশু বিপদ, তাই কি? ইয়েস, অবশ্যই। এবং সেই ক্ষেত্রে রাশিয়া একটা গুরুত্বপূর্ণ মিডিয়েটরের রোল প্লে করতে পারে, কারণ রাশিয়ার সাথে আমাদের সুন্দর সম্পর্ক রয়েছে। সুতরাং রাশিয়ার ভূমিকাটা কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারত চাবার পর দিয়ে যে এন্টায়ার সেন্ট্রাল এশিয়াতে ট্রেড করবে, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, এই রিজনের সাথে, তাহলে সেখানে রাশিয়ার একটা বড় প্রেজেন্স রয়েছে। ঠিক। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে দেবাশিস নন্দী ছিলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। শর্মিষ্ঠা, একটা বিষয় পরিষ্কার, যে আশঙ্কা আমরা করছিলাম যে মোহাম্মদ মুখাবার তিনি পরবর্তী প্রেসিডেন্ট, আগামী 50 দিনের মধ্যে তিনি শপথ নেবেন। যদি চীন ছলে বলে কৌশলে ইরানকে তাদের কনফিডেন্সে নিতে পারে, সেক্ষেত্রে ভারতের একদম বিপদের মুখে পড়তে হবে। ফলে কোন দিকে এই জল গড়া, সেদিকে সতর্ক রয়েছে দিল্লি। গুরুত্বপূর্ণ একেবারে অভিক, এবং যেটা সত্যজিৎ খুব সুন্দর দেবাশিস বাবু বোঝানোর চেষ্টা করলেন যে পরবর্তী প্রেসিডেন্ট যেই হন না কেন, সেটা মুখবের হন বা যেই হন, অর্থাৎ ভারতের প্রতি তার দৃষ্টিভঙ্গি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারপরে পরবর্তী সমস্ত পদক্ষেপ অবস্থান স্পষ্ট হতে পারে।